সবাই আপনা নিয়ে রয়, কে কাহারে দিবে গো আশ্রয়। সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে নাথ ঢাকো। এই প্রার্থনা নিয়ে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে মঙ্গলবার 27 আষাঢ় 1429, ইংরেজির 12 জুলাই 2022। তিথি আষাঢ় শুক্লপক্ষ ত্রয়োদশী, নক্ষত্র জ্যেষ্ঠা। সূর্যোদয়ের সময় ভোর 5:03 হয়ে 20 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:20 হয়ে 52 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবারিগণ। রাত্রি 2:22 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই এসজি লিখবেন কিন্তু। আর যে কোনো বিষয় নিয়ে চিঠি লিখবেন, নির্ধারিত বিষয় নিয়েই কেবলমাত্র নয়। তবে সামনের রবিবারের বিষয়টা বলে দিই। সামনের রবিবারে আপনাদের চিঠির বিষয় হল আমাদের যে পরম, তাকে পাবার ক্ষেত্রে বড় বাধা, এই সমস্ত কথা তো আমরা শুনি। বিষয় নিয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের উপলব্ধি, আপনাদের চেনা জানা মানুষের জীবনের কথা, আপনাদের নিজেদের কথা, এইসব নিয়ে একটা চিঠি এই 250 শব্দের মধ্যে লিখে সামনের শুক্রবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছায় যাওয়া চাই। বিষয় আপাতত আমাদের ফেসবুকটি বন্ধ আছে, কিছুতেই ঠিক করা যাচ্ছে না, অনেকগুলো গন্ডগোল হয়ে আছে, সেই জন্য ফেসবুকের কথা আর বললাম না। একেবারে সরাসরি চলে যাই অনুষ্ঠানের কথায়। অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে আজকে বলবো ভীমের কথা, কিন্তু না, এই ভীম পঞ্চপাণ্ডবের ভীম নয়, অন্য এক ভীম, তার কথা শুরু করব আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, আপনাদের চিঠি পড়ব এবং শেষে বাইরে দূরে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। এইবার পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভীমের গল্প, কিন্তু না, ভীম মানে পঞ্চপাণ্ডবের ভীম নয়। লঙ্কার গল্প, কিন্তু না, সেই লঙ্কা কাণ্ড নয়, অন্য আর এক গল্প, কিন্তু রামায়ণের সঙ্গে তার সম্পর্ক আছে, রামচন্দ্রের সঙ্গে তার সম্পর্ক আছে। সেই গল্প শোনাবো। এটি শিবপুরাণের একটি গল্প। মহারাষ্ট্রে একটা পাহাড় আছে, সে পাহাড় আপনারা জানেন, সহ্যাদ্রি পাহাড়। ওটা আসলে ছিল সহ্য পর্বত। ওই সহ্য অদ্রি মানে পাহাড়, এই দুটো মিলে সহ্যাদ্রি পাহাড় হয়ে গেছে। ঘন জঙ্গলে ঘেরা, জন্তু জানোয়ার, সে গভীর জঙ্গল। সেইখানে এক রাক্ষসী বাস করত, তার নাম হলো কর্কটি। তার একটি ছেলে ছিল, তার নাম ভীম। রাক্ষসী কর্কটির ছেলে ভীম। তো ভীম একটু বড় হয়েছে, জ্ঞানগম্যী হয়েছে। তো ভীম দেখে তার মা ছাড়া আর কেউ নেই, আর মা কোথাও যায় না, কেউ তাদের কাছে আসেও না। তো ভীম, তার মনে হচ্ছে যে কি ব্যাপারটা কি, আমার কি বাবা নেই, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, তিন কুলে আমরা এরকম একা, কেন এরকম একা হয়ে গেলাম কি করে? তো ভীম একদিন তার মাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা মা, আমাদের কেউ কোথাও নেই কেন, আমরা একা থাকি কেন? তো কর্কটি অনেকদিন ধরে এই আখ্যান ভীমের কাছে চেপে রেখেছিল। বাচ্চা ছেলে, তাকে বলতে চায়নি, কিন্তু এখন বুঝতে পারলো যে না, এখন তো বলতেই হবে। ধমক দিয়ে চুপ করানো তো কোনো কাজের কথা নয়, প্রশ্নের উত্তর দেওয়াটাই ভালো। বলল যে, দেখ বাবা, আমার বাপের বাড়ি মানে তোর মামার বাড়ির বংশ বেশ বড় লোক ছিল। এই পাহাড়েই তোর দাদু দিদিমা থাকতেন। তোর দাদুর নাম কর্কট আর দিদিমার নাম ছিল পুষ্কলি। তো বিরাধ নামে এক বীর রাক্ষস আমাদের প্রতিবেশী ছিল। বিরাধ রাক্ষস, কিন্তু আসলে সে ছিল এক দুষ্ট ব্রাহ্মণ। সে কেতকী ফুলে শিবকে খুশি করে তার বরে
তার প্রচুর শক্তি হয়। তো শিবের বরকে কাজে লাগিয়ে সে মানুষের উপর খুব অত্যাচার করত। নারদ মুনির অভিশাপে সেই ব্রাহ্মণ সেই জন্য রাক্ষস হয়ে গেল। রাক্ষস হবার পরে তার নাম হল বিরাদ। তো রামায়ণে রামচন্দ্র তখন বনবাসে, সীতাকে হরণ করে নিয়েছে রাবণ। রামের প্রায় পাগলের মতো অবস্থা। তো রামচন্দ্র সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে আনবার জন্য রওনা হলেন। পথে যত রাক্ষস পেলেন সবাইকে মেরে ফেললেন। এই যে সহ্য পর্বত, এই সহ্য পর্বতের সমস্ত রাক্ষস মারা পড়ল রামচন্দ্রের হাতে। একমাত্র বেঁচে গেলাম আমি। তো দাদু, দিদিমা, বিরাদ সকলেই মারা গেল। রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ, তিনি একবার ঘুরতে ঘুরতে এসে পড়লেন এই সহ্য পর্বতে। আমাকে দেখে তার খুব ভালো লাগলো, আমাকে বিয়ে করলেন। করে এই সহ্য পর্বতেই কুম্ভকর্ণ থেকে গেলেন বেশ কিছুদিন। সেই কুম্ভকর্ণই তোর বাবা। কিন্তু ওই লঙ্কায় যুদ্ধ বাঁধল, কুম্ভকর্ণকে চলে যেতে হল। রামচন্দ্রের হাতে রাবণ, কুম্ভকর্ণ দুজনেই মারা গেলেন। আবার আমি একা হয়ে গেলাম। তখন তুই হয়ে গেছিস বাবা ভীম। তোকে বুকে ধরে নিঃসম্বল তোর মা সেই থেকে একা বেঁচে আছে বাবা। সেই জন্য আমরা এই অনাথের মতো জীবন যাপন করছি। ভীম বলল, বেশ, আমি তাহলে বীর কুম্ভকর্ণের ছেলে, তো তাহলে এর প্রতিশোধ নেব। রামচন্দ্রের চেয়েও বেশি করে নিজেকে বলশালী করে তুলব। ঠিক তাই করব, তাই করব। শুনছেন পুরাণ চিরন্তনে রাক্ষস ভীমের গল্প, 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসবো গানের পর এই গল্পের বাকি খানিকটা অংশ বলবার জন্য। ভীম তো জানতে পারল তার ইতিহাস, তার জন্মের ইতিহাস, তার মায়ের ইতিহাস। তখন ভীমের খুব রাগ হলো, মনে হলো এর প্রতিশোধ দিতে হবে। কিভাবে প্রতিশোধ নেওয়া যাবে? ভীম তার প্রতিজ্ঞা রক্ষার জন্য কঠোর তপস্যা শুরু করে দিল। 1000 বছর পেরিয়ে গেল, সে তপস্যা করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। তখন দেবতারা স্থির থাকতে পারছেন না। দেবতারা অন্যান্য দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন যে ভীমের এই কঠোর তপস্যা আমরা তো সহ্য করতে পারছি না। আপনি ওর কাছে যান, কি চায় সেটা ওকে বলুন, ওকে তপস্যা থেকে বিরত করুন। ব্রহ্মা বাকি দেবতাদের অনুরোধ রাখতে ভীমের কাছে গিয়ে উপস্থিত হলেন। বললেন যে তুমি বহুদিন ধরেই কঠোর তপস্যা করছো ভীম, কি চাও, তুমি কি পেলে খুশি হবে? ভীম বলল, আমি মহাবলশালী হতে চাই। স্বর্গ মর্ত পাতালের কেউ যেন আমাকে হারাতে না পারে। তা ব্রহ্মা বললেন, এই জন্য তুমি তপস্যা করছো? বেশ, এই পেলে যদি তুমি খুশি হও তবে তাই হোক। ব্রহ্মার বর পেয়ে গেল ভীম। মাকে গিয়ে বলল, মা, আমি এখন মহাবলশালী, ত্রিভুবনে আর কেউ আমাকে হারাতে পারবে না। এইবার আমি ত্রিভুবন জয় করব, আমি হব ত্রিভুবনের রাজা, আর তুমি হবে ত্রিভুবনের রাজমাতা। তোমার কষ্টের দিন শেষ হয়ে গেছে। তাহলে প্রথম আক্রমণ কোথায় করা যায়? কামরূপ, আপনারা জানেন কামরূপের কথা, আসামে কামরূপ। সেখানকার রাজা ছিলেন বিশুদ্ধ, রানীর নাম দক্ষিণা। তো রাজা খুব ভালো, প্রজাদের একেবারে সন্তানের মতো মনে করেন, প্রজারাও খুব সুখে শান্তিতে বসবাস করে। ভীম প্রথমে কামরূপ আক্রমণ করল। তো রাজা বিশুদ্ধের অধীনে ছিল অনেকগুলো ছোট ছোট রাজ্য। ভীম ভাবল, কামরূপের সিংহাসনে বসতে পারলে অনেকগুলো রাজ্য তো একসঙ্গে পাওয়া যাবে, পৃথিবীর একটা দেশের রাজা অন্তত হতে পারব। বিশুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করল ভীম এবং কামরূপ দখল করে নিল। ভীম হল কামরূপের রাজা। এই শুরু, সাম্রাজ্য বিস্তারের এই শুরু। এই শুরুটুকু বললাম। এরপর ভীমের যাত্রাপথ বলবো আপনাদের, শেষ পর্যন্ত তার কি পরিণতি হলো বলবো আপনাদের, কিন্তু আজকে তার সময় হবে না, আগামীকাল বলি। আগামীকালের জন্য তোলা থাক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে আজকের মতো শেষ হলো
পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু। কর্মজীবনে বেদান্ত, স্বামী বিবেকানন্দের লেখা প্রবন্ধ কর্মজীবনে বেদান্ত, তার দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি আমরা। সেই পর্ব থেকে খানিকটা অংশ আপনাদের শোনাই। সেই বাণী সত্যকাম বা তাহার শিষ্যকে একথা বলে নাই যে অগ্নি, সূর্য, চন্দ্র অথবা বিদ্যুৎ অথবা আর কিছু যাহা তাহারা উপাসনা করিতেছিলেন তাহা একেবারে ভুল, কিন্তু বলিয়াছিল যে চৈতন্য সূর্য, চন্দ্র, বিদ্যুৎ, অগ্নি এবং পৃথিবীর ভিতরে রহিয়াছেন তিনি তাহাদের ভিতরেও রহিয়াছেন। সুতরাং তাহার চক্ষে সবই আর এক রূপ ধারণ করিল। যে অগ্নি পূর্বে কেবল হোম করিবার জড় অগ্নি ছিল তাহা এক নূতন রূপ ধারণ করিল এবং প্রকৃতপক্ষে ঈশ্বর স্বরূপ হইল। পৃথিবী আর এক রূপ ধারণ করিল, প্রাণ আর এক রূপ ধারণ করিল। সূর্য, চন্দ্র, তারা, বিদ্যুৎ সকলই আর এক রূপ ধারণ করিল, ব্রহ্ম ভাবাপন্ন হইয়া গেল। তখন তাহাদের প্রকৃত স্বরূপ জানা গেল। কারণ আমাদের ইহা বিশেষ রূপে জানা উচিত যে বেদান্তের উদ্দেশ্যই এই সকল বস্তুতে ভগবান দর্শন করা। বস্তুগুলি যেরূপ আপাতত প্রতীয়মান হইতেছে সেগুলিকে সেভাবে না দেখিয়া তাহাদের প্রকৃত স্বরূপে জানা। তারপর আরেকটি বিষয় শিক্ষা দেওয়া হয়, ইহা একটু অদ্ভুত রকমের। যিনি চক্ষের মধ্যে দীপ্তি পাইতেছেন তিনি ব্রহ্ম, তিনি সুন্দর ও জ্যোতির্ময়, তিনি সমুদয় জগতেই দীপ্তি পাইতেছেন। এখানে ভাষ্যকার বলেন, পবিত্রাত্মা পুরুষগণের চক্ষে যে এক বিশেষ প্রকার জ্যোতির আবির্ভাব হয় তাহাই এখানে চাক্ষুষ জ্যোতির অর্থ। উহাকে সেই সর্বব্যাপী আত্মার জ্যোতি বলিয়া বর্ণনা করা হইয়া থাকে। সেই জ্যোতি গ্রহগণে এবং সূর্য, চন্দ্র, তারায় প্রকাশ পাইতেছে। তোমাদের নিকট এখন জন্ম, মৃত্যু প্রভৃতি সম্বন্ধে এই প্রাচীন উপনিষদ সকলের কতগুলি অদ্ভুত মতের কথা বলিব। হয়তো ইহা তোমাদের ভালো লাগিতে পারে। শ্বেতকেতু পাঞ্চাল রাজের নিকট গমন করিল। রাজা তাহাকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করিলেন, তুমি কি জানো মৃত্যু হইলে লোকেরা কোথায় যায়? তুমি কি জানো তাহারা কিরূপে আবার ফিরিয়া আসে? তুমি কি জানো পৃথিবী একেবারে পরিপূর্ণ হইয়া যায় না কেন, শূন্যই বা হয় না কেন? বালক বলিল, না, আমি এ সকল কিছুই জানি না। সে তখন তাহার পিতার নিকট গমন করিয়া তাহার নিকট ওই প্রশ্নগুলি জিজ্ঞাসা করিল। পিতা বলিলেন, আমিও ওই সকল প্রশ্নের যথার্থ উত্তর অবগত নহি। তখন তাহারা উভয়ে রাজার নিকট ফিরিয়া গেলেন। রাজা বলিলেন, এই জ্ঞান পূর্বে ব্রাহ্মণদের জানা ছিল না। রাজারাই ওই জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞান বলেই পৃথিবী শাসন করিয়া থাকেন। তখন তাহারা উভয়ে কিছুদিন রাজার সেবা করিলেন। অবশেষে রাজা তাহাদিগকে শিক্ষা দিতে স্বীকৃত হইলেন। তিনি বলিতে লাগিলেন, হে গৌতম, তুমি যে এই অগ্নির উপাসনা করিতেছ তাহা বাস্তবিক অতি নিম্ন স্তরের। এই পৃথিবী সেই অগ্নিস্বরূপ, সম্বৎসর উহার কাষ্ঠ, রাত্রি উহার ধূম, দিক সকল উহার শিখাস্বরূপ, কোণ সকল উহার বিস্ফুলিঙ্গ। এই অগ্নিতে দেবতারা বৃষ্টিরূপ আহুতি দিয়া থাকেন, তাহা হইতে অন্ন উৎপন্ন হয়। রাজা এইরূপ নানাবিধ উপদেশ দিতে লাগিলেন। এই সকল উপদেশের তাৎপর্য এই, তোমার এই ক্ষুদ্র অগ্নিতে হোম করিবার কোনো প্রয়োজন নাই। সমুদয় জগৎ সেই অগ্নি এবং দিবারাত্র তাহাতে হোম হইতেছে। দেবতা মানব সকলেই দিবারাত্র উপাসনা করিতেছেন। হে গৌতম, মনুষ্য শরীরই সর্বশ্রেষ্ঠ অগ্নি। শুনলেন কর্মজীবনে বেদান্ত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। দ্বিজ বলে একটি ছেলে,
তার কথা শোনাবো আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলতে গিয়ে। দ্বিজ প্রায় মাস্টারের সঙ্গে আসে, এই 15-16 বছর বয়স। বাবা দ্বিতীয় পক্ষে বিয়ে করেছে, ছেলেকে দক্ষিণেশ্বরে যেতে দিতে চায় না। তো আরো দুটো ভাই আছে দ্বিজোর। তা ঠাকুর দ্বিজকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোর ভাইয়েরা আমাকে অবজ্ঞা করে বাবার মতো? দ্বিজ চুপ করে আছে, কি বলবে। তো মাস্টার বললে যে সংসারে আরো 2-4 ঠক্কর খেলেই যাদের একটু একটু যা অবজ্ঞা আছে চলে যাবে। ঠাকুর বলছেন, বিমাতা তো আছে, ঘা তো খাচ্ছে, মন্দ নয়। তা এই ছোকরাই বা আসে কেন? অবশ্য না, আগের জন্মের কিছু সংস্কার ছিল, সেটা তো মানুষকে টেনে আনে পরের জন্মে। তবে কি যেন, আসলে তার ইচ্ছে, তার হাতে জগতের সবকিছু হচ্ছে, তার নাতে হওয়া বন্ধ হচ্ছে, সবটাই তার। মানুষের আশীর্বাদ করতে নেই কেন জানো? তো মাস্টার জিজ্ঞেস করছে, কি আপনি কি বলছেন? মানুষের আশীর্বাদ করতে নেই? না, মানুষের আশীর্বাদ করতে নেই, তার কারণ মানুষের ইচ্ছায় তো কিছু হয় না, তার ইচ্ছাতেই হয় লয় সবকিছু। বলে আবার দ্বিজকে দেখছেন, বলছেন, যার জ্ঞান হয়েছে তার আবার নিন্দার ভয় কি? কামারের নেহাই, হাতুড়ির ঘা পড়ছে কত, কিন্তু কিছুতেই কিছু হয় না। দ্বিজ আসে যায়, ঠাকুর খুব ভাবেন তাকে নিয়ে, বলেন কি অবস্থা ছেলেটা, কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে, এ কি কম? সব মন কুড়িয়ে যদি আমাতে এলো তাহলে তো সবই হলো গো। শুনছেন ঠাকুরের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি গানের পর। দ্বিজোর কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। ঠাকুরের খুব ভক্ত, কম বয়সী ছেলে, স্কুলে পড়ে, 15-16 বছর বয়স। তো সেদিন দ্বিজোর সঙ্গে দ্বিজোর বাপ এসেছে, ভাইরা এসেছে। দ্বিজোর বাপ হাইকোর্টের ওকালতি পাশ করে সদাগরি অফিসে ম্যানেজারি করে। ঠাকুরের খুব ভয়, এইসব অভিভাবকদের প্রতি খুব ভয় তার। তিনি বলছে যে, আপনার ছেলে এখানে আসে তাতে কিছু মনে করো না, আমি শুধু এইটুকু বলি যে চৈতন্য লাভের পরে সংসারে গিয়ে থাকো। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপরে রাখো, আর কোনো গোল নেই। তো দ্বিজোর বাপ কোনো তর্ক করে না, কিচ্ছু করে না, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তুমি যে ছেলেকে বকো তার মানে আমি বুঝি, তুমি ভয় দেখাও, মানে তুমি ফোঁস করো আর কি। যে ব্রহ্মচারী আর সাপের গল্প জানো না? জানেন, আপনারা সকলেই জানেন, তবু আরেকবার বলি ঠাকুরের কথা, ব্রহ্মচারী আর সাপের গল্প। রাখালেরা মাঠে গরু চড়াচ্ছে, সেই মাঠে বিষধর এক সাপের বাসা। এক ব্রহ্মচারী সেদিন যাচ্ছে ওই মাঠ দিয়ে। তা রাখালেরা বলল, যাবেন না যাবেন না ঠাকুর মশাই, ওদিকে যাবেন না, ওদিকে একটা ভয়ঙ্কর সাপ আছে, এবার ফনা তুলেই আছে। তো ব্রহ্মচারী বললেন যে, আমার কোনো ভয় নেই, আমি মন্ত্র জানি। বলে ব্রহ্মচারী যাচ্ছেন, ব্যাস সেই সাপ এবারে ফনা টনা তুলে তেড়ে এসেছে ব্রহ্মচারীর দিকে। ব্রহ্মচারী মন্ত্র পড়ল, মন্ত্র পড়তেই এবারে সাপের ফনা টনা গুটিয়ে গেল। তো ব্রহ্মচারী বলছেন, তুই কেন পরের হিংসে করে বেড়াস? হ্যাঁ, আয় তোকে মন্ত্র দি, এই মন্ত্র জপ করলে তোর আর হিংসে থাকবে না। বলে মন্ত্র দিয়ে তো ব্রহ্মচারী চলে গেল। সাপ মন্ত্র জপ করে, জপ করে জপ করে জপ করে জপ করে দিন রাত জপ করে। এদিকে রাখালেরা দেখলে তো ভারী মজা, সাপটা কিচ্ছু বলে না, ঢেলা মারল না, সাপ রাগে না। তখন একদিন একজন সাপটা ল্যাজ ধরে তাকে ঘুরপাক খাইয়ে আঁচড়ে মাটিতে ফেলে দিল। সাপ অজ্ঞান হয়ে পড়ে রইল। তো রাখালেরা ভাবলে মরে গেছে, মনে করে যে যার ঘরে ফিরে গেল। তারপর এই গল্পের বাকিটা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। বলছিলাম সাপের কথা।
সেই সাপকে অহিংসার মন্ত্র দিয়ে চলে গেছেন ব্রহ্মচারী। সাপকে তো রাখালেরা মেরে টেরে অচেতন করেছে। অনেক রাত্রে জ্ঞান ফিরে পেয়ে সাপ তার গর্তে ঢুকলো, খুব দুর্বল হয়ে গেছে। এদিকে হিংসে করা বারণ। গর্তের বাইরে এসে খাবারের সন্ধান করে, কিন্তু কি খাবে? মাটিতে পড়া ফল আর পাতা ছাড়া তার কোনো খাদ্য নেই। এই দিয়ে কি বেঁচে থাকা যায় নাকি? তো একদিন ওই মাঠ দিয়ে আবার ব্রহ্মচারী যাচ্ছে, তো মনে হলো সাপটা কেমন আছে দেখি। ও ডাকলো, তো ভক্তি ভরে প্রণাম করে সাপ কাছে এলো। কিরে, কেমন আছিস? যেমন রেখেছেন। এ তো রোগা হয়ে গেছিস কেন? সাপ বলছে, লতা পাতা খেয়ে আর কি করে মোটা হই। ও, শুধু এই জন্যে? আরে নিরামিষ খেলে কি রোগা হয়? ভেবে থাকতো আর কোনো কারণ আছে কিনা। আছে প্রভু। সাপ তখন বললে, রাখাল ছেলেদের সেই আছড়ে মারার কথা। আমি যে অহিংসার মন্ত্র নিয়েছি, কাউকে কামড়াবো না, তো তারা কেমন করে জানবে? তো ব্রহ্মচারী ধমকে উঠল, তুই কি অসম্ভব বোকারে, নিজেকে রক্ষা করতে জানিস না? আমি তোকে কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে কি বারণ করেছি? তুই ফোঁস করে ওদের ভয় দেখালি না কেন? বলে ঠাকুর দ্বিজোর বাবাকে বলছেন, তুমিও এরকম ফোঁস করো, কামড়াও না নিশ্চয়ই। দ্বিজোর বাবা হাসছে। ঠাকুর বলছেন, শোনো, ভালো ছেলে হওয়া বাপের পুণ্যের চিহ্ন। যদি পুকুরে ভালো জল হয়, সেটি পুকুরের মালিকের পুণ্যের চিহ্ন, তাই না? দ্বিজোর বাপ কোনো কথা বলে না, হু দিয়ে যাচ্ছে আর কি। শোনো, এখানে এলে গেলেই ছেলেরা জানতে পারবে বাপ আসলে কত বড়। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে, তা ছাই হবে গো, তা ছাই হবে। শুনলেন ঠাকুরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠি পড়ব গানের পর। চিঠি তো পড়ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলে রাখি। আমাদের সামনের রবিবারের চিঠিপত্রের বিষয়, আমাদের সামনের রবিবারের চিঠির বিষয় হলো বিষয়। বিষয় মানে বিষয় সম্পত্তি, বিষয় ভোগ, বিষয় আশয়, বিষয় বিষ, এরকম সব কথা তো আমরা শুনি। তো সামনের রবিবারের চিঠির বিষয় থাক বিষয়। এই নিয়ে একটা 250 শব্দের মধ্যে লেখা, আপনার অভিজ্ঞতার লেখা। জ্ঞানের কথা দরকার নেই, অভিজ্ঞতার কথা, আপনার অনুভূতির কথা, আপনার চেনা কোনো গল্প, এইরকম লিখে ওই শুক্রবার সন্ধে 6টার মধ্যে চটপট পাঠিয়ে দিন। এখনো সময় আছে হাতে, ধীরে সুস্থে লিখতে পারবেন, কিন্তু খুব বেশি বড় লিখবেন না। সেইটা আগামী রবিবার পড়া হবে, এবং চিঠি যদি অনেক আসে তাহলে তারপরের দিনগুলো পড়া হবে, যেরকমটা হয় আপনারা সকলে জানেন। তাহলে এইবারে আজকের চিঠি পড়ি। আজকের চিঠিটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ ভট্টাচার্যের চিঠি শুরু করছি। ভোরের শরণাগত যখন শেষ হয়, অপেক্ষায় থাকি আর একটা ভোরের। তারপরে জানলা দিয়ে কেউ দিয়ে যায় অন্য খবর। সর্বগ্রাসী লোভ, পণের জন্য মুখে অ্যাসিড, ঘুষের জন্য ধরা পড়া, ফ্ল্যাটে জোড়া লাশ ইত্যাদি। মনে পড়ে স্কুলে স্যার পড়াচ্ছেন ইসপস ফেবল, আর রাজহাঁসের সোনার ডিম শেষ বেঞ্চে বসে সেই গল্প শুনছে রতন। তার হাত পাশে বসা অলোকের ব্যাগ থেকে বার করে আনছে পেন্সিল। স্যারের গলায় ঈশোপনিষদের সেই গল্প মা গরেধ। সুশীতল সেন বসত প্রথম বেঞ্চে। রতন আর বিদ্যালয় নেই, কোথায় হারিয়ে গেল তার শৈশব। তার জন্য তৈরি হলো অন্য পৃথিবী, অন্ধকার জগৎ। অফিসের ঝাঁ চকচকে দেওয়াল, নেমপ্লেটে লেখা সুশীতল সেন। বাইরে অপেক্ষমান অনেক মুখ। দারোয়ান ডাকল, নেক্সট। অমিতবাবু ভিতরে গেলেন। এক ঝলক ঠান্ডা হাওয়া ঝাপটা মারল তার কপালে। মিস্টার সেন তাকে ইশারায় বসতে বললেন।
আপনার ফাইলটা একরকম ঠিক আছে, তবে আমি তো বৃত্তের কেন্দ্র, ব্যাস, পরিধি সবই তো আমাদের সংসার, বুঝতেই পাচ্ছেন। পাশের ঘরে আমার পিএ আছে, সব বুঝিয়ে দেবে। অমিতবাবুর ফাইলটার উপরে রাখা থাকলো একটা পেপার ওয়েট, যা দিয়ে সব কিছু চাপা দেওয়া যায়। বাইরের বেঞ্চে বসে আছে আরো কয়েকজন অমিতবাবু। একদিন সুশীতল হারিয়ে গেলেন রতনের সেই অন্ধকার জগতে। অনেকদিন পর ঝাপসা স্মৃতির মায়াবী আলোয় বসে আছেন স্যার। চোখে তার মোটা লেন্সের চশমা, দুটো ছায়া মূর্তি সামনে এসে দাঁড়ালো। কে? আমরা আপনার রতন, সুশীতল। এখন এখানে কি জন্য? আপনাকে দেখার বড় লোভ হলো আজ। লোভের এই পৃথিবীতে আজও কেউ ফিরে আসতে চায়, হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিখের বেশে। নমস্কারান্তে, অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট। একটা ছোট গল্পের মতন বা ছোট কবিতার মতন একটা লেখা, ভারী সুন্দর, খুব ভালো। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রাম্বানান মন্দির দেখতে এসেছি আমরা। জাভার প্রাম্বানান মন্দির, ইন্দোনেশিয়ায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঝাঁ চকচকে বাইরের দরজা পার হয়ে আমরা এখন ঢুকে পড়েছি ভেতরের মহলে, প্রাম্বানান মন্দিরের সামনে। বাইরের আধুনিক চেহারার সঙ্গে এই ভেতরের চেহারার কত অমিল। ভেতরে এলে মনে হয় পলকের মধ্যে টাইম মেশিনে চড়ে কতদিন আগে চলে গেছি। যাই হোক, গতদিন যা বলছিলাম, পরপর কয়েকটা মন্দির আড়ালে পড়ে গেছে বলে সংখ্যাটা বোঝা যাচ্ছে না। সামনে ভাঙাচোরা পাথর সব পড়ে রয়েছে, ইতিহাসের ধ্বংসাবশেষ, কিন্তু সবটাই রাখা হয়েছে খুব পরিপাটি করে। সামনে চওড়া রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে যান। দুপাশে ধ্বংসস্তূপ, গাছপালার মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছেন। একটু এগিয়ে রাস্তাটা শেষ হয়েছে, 5টা ধাপ উঠে আবার এগিয়ে যেতে হবে আপনাকে। এগিয়ে যাই মন্দিরের দিকে। 92.7 বিগ এফএম এ শরণাগত, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। শুনছেন শরণাগত, বাইরে দূরে 92.7 বিগ এফএম এ। দুপাশে লন, তার মাঝখান দিয়ে একটু এগিয়েই ওই সামনে প্রাম্বানানের মন্দিরগুলো। আবার একটা বেদির মতো 10 ধাপ উঠতে হবে এবার আপনাকে। পাথরের তৈরি সিঁড়ির ধাপ, ওপরে উঠে একটা চত্বর। আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছে একটা বেদি, বেশ উঁচু, আপনার আমার মাথা ছাড়িয়ে যাবার মতো উঁচু। এটা ঠিক যজ্ঞ করবার জায়গা বলে মনে হয় না। যজ্ঞ বেদির মতো দেখতে নয়, বরং মন্দিরের মতোই গড়নের। তার পেছনে আসল মন্দির, মানে এখানকার প্রধান মন্দির। এখানে 4 জন প্রধান দেবতার মন্দির আছে। ত্রিনাথ, মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর গরুড়। হ্যাঁ, গরুড় কিন্তু ইন্দোনেশিয়ায় খুব শ্রদ্ধার পাত্র। কতটা শ্রদ্ধার পাত্র তা বোঝাবার জন্য একটা তথ্যই যথেষ্ট। এখানকার যে বিমান পরিবহনের ব্যবস্থা, তাদের নাম হলো গরুড়ের নামে, গরুড় ইন্দোনেশিয়া। বুঝতে পারছেন তো? মন্দিরের সামনে কখনো কখনো কোনো মানুষকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে দেখবেন না। দলে দলে মানুষ এসে এইরকম প্রার্থনা করেন তা হয়তো নয়, কিন্তু কেউ না কেউ এমন ভক্ত থাকেনি। তারপরে বোঝা যায় প্রাম্বানান মন্দির এখনো পর্যন্ত সজীব, এখনো পর্যন্ত তার নিছক একটি ঐতিহাসিক নিদর্শন হয়ে যায়নি। ভক্তি নিয়ে, সমর্পণ নিয়ে মানুষ এখানে আসে। আরো একটা কথা, জাভায় তো বেশিরভাগ মানুষ ধর্মে মুসলমান, কিন্তু হিন্দু মন্দিরে এসে প্রার্থনা করতে তাদের কোথাও বাধে না। ভালো লাগে না শুনলে? পাথরের নিজস্ব রঙেই এই মন্দির, কোথাও কৃত্রিম রং লাগাবার চেষ্টা করা হয়নি। ভাগ্যিস। প্রাচীন মন্দিরকে সুন্দর করবার তাগিদে সেখানে আন্তাবড়ি কটকটে রং লাগাবার যে ফল কি হতে পারে তা তো আমরা অল্প বিস্তর সকলেই জানি।
মন্দিরগুলোর শৈলী সব একই রকম। প্রথমে একটি প্রাচীরের মতন উঠে গেছে 3 কি 4টে ধাপে। প্রত্যেক ধাপে ভারী সুন্দর সব নিখুঁত কারুকার্য, নানান ধরনের সব অলঙ্করণ। পাথরের গায়ে খোদাই করা বেশ কিছু মূর্তি, মানে কাদের মূর্তি আমার অন্তত অজানা। এখানকার দেবদেবী হতে পারে, সাধকদের মূর্তি হতে পারে। সেই সব মূর্তির পেছনে ষাট চূড়ো, না খুব বড় নয়, মূল মন্দিরকে ঢেকে দেবে এমনটা নয়, পেছন থেকে দেখা যাচ্ছে মূল মন্দিরের শৈলী। মন্দিরের গা বেয়ে বেয়ে ঘুরুন একটু, দেখবেন অজস্র মূর্তির সমাহার, এবং দেখলেই বোঝা যায় সবটাই ভারতীয় মূর্তি। যে সিঁড়ি দিয়ে ওপরে মন্দিরে উঠতে হবে তার দুপাশে দুটো গরুড়ের মুখ ভেঙে গেছে, কিন্তু অসাধারণ ভাস্কর্যের নিদর্শন। তারপরে আপনি এর বাঁ দিক ধরে বা ডান দিক ধরে পরিক্রমা করছেন, মন্দিরকে ঘিরে হাঁটছেন, আর আপনার চোখের সামনে খুলে যাচ্ছে মূর্তির গ্যালারি। সেই গ্যালারির কথা আগামী দিনে, আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার কারণ সময় যে নেই, কাজে আজকের মতো শেষ করতে হবে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবেন। আমাদের আগামী রবিবারের চিঠির বিষয় হল বিষয়। হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর শরণাগত সৌমিত্র তো আপাতত বন্ধ রাখতে হয়েছে কিছুদিনের জন্য।